আমরা আমাদের সর্বোপরি সর্ব অবস্থায় একই দাবি ভাই, আমরা 32কে যতক্ষণ না পর্যন্ত ভেঙে ঘুরে দিয়ে 36 করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। 32 নম্বরই বাঁচাইতে পারে না, ভোট কেন্দ্র বাঁচাইবো কেমনে? হাজার হাজার ভোট কেন্দ্র কি করে এই ইউনূস বাঁচাবে? এই কথাগুলো বলবে না? নিশ্চয়ই বলবে, যার জন্য এটা ভাঙতে দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম, এবিসি টাইম নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, ইতিমধ্যেই আজকের ভিডিওর সারাংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কি পরিমাণ তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে। আপনারা জানেন যে বিগত 2 দিন যাবত 32 নম্বর ধানমন্ডির যে বাড়িটা, সেটা নিয়ে যে ছাত্র জনতা এবং প্রশাসনিক যেগুলা আর্মি এবং পুলিশের সাথে যে বাক বিতঙ্গ, এটা কিন্তু একদিনের নয়। বিগত ছাত্ররা চাচ্ছে যে এই 32 নম্বর বাড়িটা গুড়িয়ে না দেওয়া পর্যন্ত ছাত্ররা সরে যেতে চায় না। অন্যদিকে প্রশাসনের যে ইস্যুটা, সেটা চাচ্ছে যে 32 নম্বর বাড়িটি আসলে ভেঙে দিলে তো শেষ হয়ে গেল। 2 দিন যাবত ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি হয়েছে, এমতো অবস্থায় তার বাসাটা যদি ভেঙে দেওয়া হয়, কেমন জানে জাতির কাছে একটি 36 আন্দোলনের পরেও যে পুলিশ এবং ছাত্র জনতার মধ্যে যে এই যে একটা ডিভাইডেড একটা পার্টিশন, তাহলে কি আমরা ধরে নিব যে সেই পুলিশ আর আজকের পুলিশ একই পজিশনে আছে, নাকি শুধু পোশাক পরিবর্তন হয়েছে কিন্তু পুলিশের অন্তর পরিবর্তন? পিনাকি ভট্টাচার্য কিন্তু বলেছেন যে 32 নাম্বার যে বাড়িটা, সেটা গুড়িয়ে দিয়ে একটি মসজিদ নির্মাণ করা হন। দর্শক, আপনারা কি চান যে এই 32 নাম্বার বাড়িটি ওইখানেই থাকবে, নাকি সেটা গুড়িয়ে দিয়ে নতুন একটি মসজিদ নির্মাণ করা হবে বাংলাদেশের মাটিতে? অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি ধারাবাহিকভাবে দেখে আসে। শেখ হাসিনার এবং তার বাবার, তার ভাই বোনের, তাদের সম্পত্তি এখন তো এটা তাদের সম্পত্তি না, কারণ অপরাধ বিচার ট্রাইব্যুনালে, মানবতা অপরাধ বিচার ট্রাইব্যুনালের রায়ের মধ্যে যে লেখা আছে, ওই সম্পত্তি এখন ভাগাভাগি কইরা দিবে অথবা বিক্রি কইরা ওই টাকা পয়সা শহীদ পরিবারকে দেওয়া হবে, বলছে না? তাহলে ওই সম্পদটা এখন কার? শহীদদের সম্পত্তি। এখন এই সম্পত্তি বিক্রি কইরা সরকার শহীদ পরিবারকে কিভাবে দিবে? আমার মনে হয় সবচেয়ে ভালো বুদ্ধি হবে ওইখানে যদি ফ্ল্যাট বানাইতে পারে, ফ্ল্যাট বানায়া ওই ফ্ল্যাটগুলো দিয়ে দিল। তাতে হয় কি জানেন, অল্প জায়গার মধ্যে অনেক মানুষকে খুশি করা যাবে। কথাটা এই জন্য বললাম, এর আগের এটা নমুনা পাওয়া গেছে, এরকম একটা রায় আসছিল। তো আপনারা কি ভুলে গেছেন? বেগম খালেদা জিয়াকে বের করে দিয়ে ওইখানে বিশাল ফ্ল্যাট বানায়া ওই যে বিডিআর এর হত্যাকাণ্ডের শহীদ পরিবারকে দেওয়া হবে, এরকম শুনছেন না? আমার মনে হয় দিছে, ফ্ল্যাট বানাইছে, জানি না কি হয়েছে, এগুলো তো আমাদের মিডিয়ায় প্রচার করে না। দেখেন ওই বিচারের রায়টা, ওইটা কি বিচারের রায় ছিল নাকি শেখ হাসিনা নিজেই বলে দিছিল আমি জানি না, কিন্তু ওইখানে ফ্ল্যাট বানায়া শহীদ পরিবারকে দেওয়ার কথা শুনছি। এখন দেখেন সেম জিনিসটা একদম রিপিট হচ্ছে। তো ওই যে প্রতিশোধের সিনেমা দেখেন না, রিভেঞ্জের সিনেমা, ভিলেন যেভাবে অত্যাচার করছে, হিরো আইসা ঠিক সেভাবে প্রতিশোধ নেয়, আর তখন মানুষ হাততালি দেয়। প্রতিশোধের ছবিগুলো দেখছেন না? ঠিক সেম ব্যাপারটা কিন্তু এখন একই ব্যাপার। শহীদ প্রেসিডেন্টের বাড়ি থেকে, যে বাড়িতে 40 বছর ছিল, যে বাড়িতে বেগম খালেদা জিয়া বিয়ের পর ওই বাড়িতে উঠছিল, এবং ওনার যে 2টা সন্তান কোকো আর এই যে তারেক রহমান, ওই বাড়িতে জন্ম, ওই বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিছে। আর যে বের করে দেওয়ার সময় ভিডিওগুলো তো আপনারা দেখছেন, ওই যে বলতেছে কোলে করে টাইনা বাইর করে নিয়ে আসতে চায় এক কাপড়ে, এবং বেগম খালেদা জিয়া কাঁদতেছিল। জীবনের প্রথম ওনাকে কাঁদতে দেখছি। কথাগুলা কি ভুলে গেছেন? ভুলা উচিত না, ওই একই কাজ করছে। এখন এই জন্যই এই আর্মি পুলিশ ওইটা ভাঙতে দিতেছে না, ওইটা ধরা যাবে না। হায় জানেন না, মিড নাইটে দেখতেছি পিনাকি স্যার উনি টেলিফোনে, মানে ওই যে অডিও কলে বলতেছে, আর ওইখানে মাইক দিয়ে শোনাচ্ছে, এদিকে পুলিশ, এদিকে আর্মি আর পাবলিক, ওইখানে ওই মাইকে ওই টেলিফোনটা ধরে রাখছে। পিনাকি স্যার ওইখান থেকে টেলিফোনে বক্তব্য রাখতেছে
যে এটা এখন ভাঙার দরকার নাই, এটা ভবিষ্যতে ভাঙা যাবে, তোমরা যার যার বাসায় চলে যাও। কিন্তু পাবলিক রাজি না, ওরা আবার এখান থেকে বলতেছে না ভুয়া ভুয়া, এই কথা মানি না, এই কথা মানি না। পুলিশরা তারপরে বুঝায় শুনে সরাইছে, কিন্তু সরে নাই ভাই, রাইট পার করছে। ভোরবেলাও দেখতেছি ওই দৌড়াদৌড়ি চলতেছে। ওরা এটা ভাঙতেই চায়, ওটা রাখতে চায় না। এখন কথা হয়েছে এটা তো ভাঙতে দেওয়া যায় না। এটা যদি এখন ভাঙতে দেওয়া হয় বা ভাঙ্গা ফেলে, তাহলে তো পুলিশ হেরে যায়, আর্মি হেরে যায়। তখন এই বুদ্ধিজীবীরা এই সোশ্যাল মিডিয়াতে চিৎকার করে বলা শুরু করবে যে 32 নম্বরই বাঁচাইতে পারে না, ভোট কেন্দ্র বাঁচাইবো কেমনে, হাজার হাজার ভোট কেন্দ্র কি করে এই ইউনূস বাঁচাবে। এই কথাগুলা বলবে না? নিশ্চয়ই বলবে। যার জন্য এটা ভাঙতে দেওয়া যাবে না। আপনারা যতই চেষ্টা করেন, অনেক সময় ভাই অনেক কাজ করা যায় না। যেমন দেখেন এই যে প্রথম আলো নিয়া, দি ডেইলি স্টার নিয়া অনেক রকম কথাবার্তা বিদেশ থেকে আমাদের ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য এবং এই যে কনক সারোয়ার সাহেব অনেক রকম প্রমাণ সহকারে অনেক কথা বলছে। ওনারা চাইতেছিল সরকার যেন এটা নিষিদ্ধ করে দেয়। এইটা কি সম্ভব বলেন? সম্ভব না। কারণ কি জানেন, একটা পত্রিকা নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে সারা বিশ্বতে এই খবরটা ছড়ায়া যাবে যে সরকার মিডিয়ার গলা চিপা ধরছে। ওই বাকশাল চলে আসবে বঙ্গবন্ধুর, যে বাকশাল দিয়া সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়া মাত্র 4টা পত্রিকা জীবিত রাখছিল, বাকিগুলারে গলা চিপা মাইরা ফেলছিল ওই টাইমে। ওই বাকশাল কি আবার করা যাবে? যার জন্য সরকার এইসব সিদ্ধান্তের সাথে একমত হইতে পারে না। কথাগুলো এই জন্য বললাম যে আপনারা খালি বুঝা নিবেন, ওনারা যেটা চাইতেছে ওই চাওয়াটাও ঠিক, কিন্তু এই চাওয়াটা পূরণ করা যাবে না। কারণ তাহলে ওই যে ভারত থেকে এবং ওই যে আওয়ামী লীগ, শেখ হাসিনা, ওরা আরো সুযোগ নিয়ে নিবে। এখনই তো দেখেন এই বিচারই মাইনা নিতেছে না, কোন রকমই মাইনা নিতেছে না। আমি তো ভাবছিলাম ভারতের মিডিয়া চুপচাপ থাকবে, কিন্তু চুপচাপ না থাইকা একটা জিনিস প্রমাণ করে দিল যে আমাদের বিচার একদম সঠিক। কারণ তারা মাইনা নিলেই ভয় ছিল ভাই, তারা মাইনা না নেওয়াতেই এখন একটা পায়ের আওয়াজ পাওয়া যায়। হ্যাঁ ভাই, কান পাতলেই শুনতে পাবেন পায়ের আওয়াজ পাওয়া যায়। ওদেরকে কারা রুখতে পারে এটা একটু চিন্তা করে বাইর করেন তো। আসেন একটু আলাপ করি এই ব্যাপারে। ভারতকে রুইখা দাঁড়াইবার মতো কারা আছে আমাদের দেশে? আমি তো মনে করি জামাতে ইসলাম আছে। হ্যাঁ, এই যে মাসুদ সাহেবের বক্তব্য শুনেন না, ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ, হায় হায় আগুন ঝরে, তো আগুন ঝরে বক্তব্যের মধ্যে। বুঝেন না? কথা শুনলেই তো বোঝা যায় কেমন মানসিকতা এবং কি বলতে চায়। পুরাই তো রুইখা দাঁড়াইতে চায়, ভারতকে বলতে চায় চোখে চোখ রেখা, তুই যদি বেটা আমাকে বলস নে বেটা, আমি বলুম দে বেটা, তুই যদি বলস নেন, আমি বলুম দেন। ব্যবহারটা ঠিক ওই রকমই করতে চায়। অর্থাৎ আগের মতো না, আগের দিন ভুইলা যাও, এই কথা অন্য দল বলতে পারে? বলতে পারে না। ডাক্তার মাসুদের মতো এরকম বক্তব্য অন্য কোন দল থেকে কি পান না, কারণ ওনারা এটা বলতে পারবে না। আবার দেখেন এদিকে আরেকটা দল আছে আমাদের এনসিপি, হ্যাঁ, যারা এখনো জুলাই সনদপত্রে সিগনেচার করে নাই। কেন করে নাই আগেও আলোচনা করছি, আবার আজকে নতুন করে কিছু নতুন কথা বলবো। আগে এটা শেষ করে নেই। এই যে এনসিপি নাহিদ ইসলাম, তাকে আপনারা একটু ফলো করবেন, তার বক্তব্য শুনবেন। সেও কিন্তু ওই যে একই জায়গায় রুইখা দাঁড়াইতে চায়, চোখে চোখ রেখা ওই একই কথা বলতে চায়। তুমি যদি বলো নাও, আমি বলবো দাও, তুমি যদি বলো নেন, আমি বলবো দেন। একই ভাষা না? আর দেখেন সাদেক কাইয়ুম, ছাত্র শিবির, এটা তো ভাই বিশাল, হ্যাঁ বিশাল। আপনারা মনে রাখবেন এই যে হিমালয় পর্বত আছে না, এই হিমালয় পর্বতের মতো এই ছাত্র শিবির বর্তমানে এই বাংলাদেশে এটুক খালি মাথার মধ্যে রাইখা দিবেন, কোনো ভয় নাই। দেশ সঠিক দিকে যাচ্ছে, পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে ভাই, পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। আর কত গোলামি? হ্যাঁ, আর গোলামি করার সময় নাই। হ্যাঁ ভাই, আর গোলামি করার সময় নাই। দেখেন আমাদের বিচার কার্য নিয়ে এখন ওদের মিডিয়া যেসব কথা বলতেছে, এগুলো আপনারা বুঝাই নিবেন টাকার জোর, টাকার জোরে। হ্যাঁ ভাই, এসব মিডিয়া কিনা যায়। এই যে ভারতের এই সমস্ত মিডিয়াতে প্রচুর টাকা ঢালা হয়েছে এবং ওই টাকার বিনিময়ে এই বক্তব্যগুলো আসতেছে। মহান নেতা, বাংলাদেশের একমাত্র মহান নেতা আব্দুল হামিদ ভাসানী, এই ভাসানী সাহেব বলছিল, ওনার জীবনী পড়ে নিয়েন ভাই, ওনার জীবনী না পড়লে বাংলাদেশকে বুঝতে পারবেন না। উনি বলছিল ভারত যখনই আমাদের উপরে অখুশি হবে কোনো ব্যাপারে, তখনই বুঝবা আমরা সঠিক রাজনীতি করছি, সঠিক পথে যাচ্ছি।
এখন দেখেন ওনারা মাইনা নিতেছে না, তার মানে কি আমরা সঠিক পথে আছি। আর ওনাদের নিয়ে কি আলোচনা করুম, দেশের ভিতরেই তো আলোচনা রয়ে গেছে। হ্যাঁ ভাই, দেশের ভিতরেও অনেক বড় বড় নেতা রয়ে গেছে, হায় হায় এদের কথা শুনলে মাথা নষ্ট হয়ে যায়। ওনারা একটা টাইমে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিল, কি উপদেশ দিছে, কি বুদ্ধি দিছে, আমার তো মনে হয় না বেগম খালেদা জিয়া ওনাদের কোনো বুদ্ধি উনি কখনো গ্রহণ করছে বলে আমার মনে হয় না। কারণ উনি হয়তো শুনতেন অথবা কোনো কাজে এমনি রাইখা দিছে উপদেশটা বানায়া। এই উপদেশটা আজকে আইসা বলতেছে, কার কথা বলতেছি বুঝতে পারছেন? ওই যে লোক বলছিল ওই যে ফকিন্নুর পুত, বান্দির পুত, এই জুলাই গণ অভ্যুত্থানের সৈনিকদেরকে, সেই লোক আবার নতুন বয়ান দিছে কি জানেন? এই অপরাধ বিচার ট্রাইব্যুনাল এবং শেখ হাসিনার বিচার, এই বিচার তো ভাই অনেক আগেই শুরু হয়েছে, আরো 10 মাস 1 বছর আগের থেকে। এতদিন কিন্তু বলে নাই, এখন বলতেছে অবৈধ। দেখেন কথাটা ঘুরে বলছে, কিভাবে বলছে? কন্যার বাপ যে বরের বাপ ওরসে, অর্থাৎ বোর বাপ যে আবার ওই জামাইয়ের বাপ ওরসে, একই ব্যক্তি যদি হয় তাহলে ওই বিয়াটা কি বৈধ হবে? এইভাবে বুঝায়া, উকিল মানুষ তো এইভাবে বুঝায় বলতেছে। এখানে যে চিফ প্রসিকিউটর এই যে তাজুল ইসলাম, উনি একটা টাইমে জামাত ইসলামের পক্ষে লড়াই করছে অতীতে, এখন উনি আইসা আবার কেন এখানে? মানে এখন উনি ওই একই কোর্টে, যে কোর্টে 71-এর বিপক্ষের মানুষকে বিচারের রায় দিছে, ফাঁসিতে ঝুলাইছে, ওই একই কোর্টে এখন শেখ হাসিনার মানে মুক্তিযোদ্ধার পক্ষে, ওইটা তার খুইলা বলতে পারে না, ঘুরায় পেঁচায় ওই একই কথা, ওই একই কোর্টে এটা গ্রহণযোগ্যতা নাই। এবং উনি এমনও কথা বইলা ফেলাইছে, আল্লাহ জানে মুখ ফসকা বলছে না সচেতন ভাবে বলছে, যে আগামীতে যে সরকারি আসবে, যদি বিএনপিও আসে, এগুলা সব বাতিল কইরা দিবে, আর বাতিল করার কোনো সুযোগ নাই। 17 তারিখে সব পাইন মারা শেষ তো ভাই, সব কিছু শেষ, গেম ওভার। কেন বলতেছি জানেন? এই যে রায় হইল ফাঁসির রায়, কি কারণে? জুলাই 36 দিনের কর্মকাণ্ডের কারণে। 16 বছরের ইতিহাস না কিন্তু, জুলাই 36 দিন। যেমন সাভারে ওই ভ্যান গাড়িতে জীবন্ত মানুষ এবং লাশ একসঙ্গে পোড়ায়া দেওয়া, চাংখারপুলের ঘটনা, ইদানিংকালের ঘটনা, সব 36 দিনের ঘটনা। তার মানে কি এই 36 দিনের জন্য ফাঁসিতে ঝুললো কে? শেখ হাসিনা। আর এই শেখ হাসিনাকে তাড়াইলো কারা? জুলাই বিপ্লবীরা। তার অর্থ কি দেখেন? আইন, উচ্চ আদালতের আইন কি বলতেছে? ওই 36 দিন ছিল একটি যুদ্ধ, একটি বিপ্লব, একটা অভ্যুত্থান। আর ওই অভ্যুত্থানে যারা মানুষ খুন করছে, যারা এই অত্যাচার চালাইছে, জুলুম করছে, যারা হেলিকপ্টার থেকে গুলি করছে, চিন্তা করেন দেশের ভিতরের ঘটনা, যে ঘটনা আপনি লাঠি দিয়ে সামাল দিবেন, সেই ঘটনা আপনি হেলিকপ্টার দিয়ে গুলি করেন। হেলিকপ্টার দিয়ে গুলি করে কোথায় ভাই? যুদ্ধের ময়দানে। তার মানে কি এটা যুদ্ধ ছিল, তাই না? এই রায়ের মধ্যে দিয়ে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের জয় হয়ে গেছে ভাই। জুলাই গণ অভ্যুত্থানকে আর অস্বীকার যাইতে পারবেন? কারণ এই 36 দিনের ঘটনাই তো 3 বারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেত্রীর গলাতে ফাঁসির দড়ি। তার মানে কি পুরাটাই বৈধ হয়ে গেল না জুলাই গণ অভ্যুত্থান? দেখছেন কিভাবে টেকনিক্যালি বৈধ করে নিছে। আর এখনো দেখেন যারা বলতেছেন, অনেক বড় বড় নেতা আছে বলতেছে আমরা নার পক্ষে থাকবো, না ভোট দিব। আপনারা এখন না ভোট দিয়া কুলাইতে পারবেন? না শব্দটা মানে কি জানেন? আপনারা নতুন বাংলাদেশ চান না, এবং কি নতুন না ভাই, ওই 71-এর বাংলাদেশও চান না। কারণ 71-এর বাংলাদেশকে আওয়ামী লীগ তো ভাই বিক্রি করে দিছে ভারতের কাছে। এটা কি এখনো বুঝার বাকি রয়েছে আমাদের জনগণের? নিশ্চয়ই না। আপনারা ওই ভুল রাজনীতিতে যায়েন না। ওই যে আমি বললাম পায়ের আওয়াজ পাওয়া যায়, ছাত্র শিবির, জামাতে ইসলাম এবং এনসিপি। আপনারা হয়তো অনেকে বলবেন এনসিপি তো ভাই কারোর সাথে জোট করবে না, ওরা যাবে না। ভাই না যাক, আমি আপনাদেরকে গ্যারান্টি দিতেছি, এরা আলাদা আলাদা কেউ না, এরা সব এক। ওই যে রসুনের মতো এক জায়গায় আছে। প্রথম থেকে এই কথাগুলো আমি বইলে আসতেছি। কেন বলতেছি? আমি কি জ্যোতিষী? না ভাই, ওনাদের চাল চলন কথাবার্তায় সব বুঝা নিতেছি। যেমন ওই যে আজকে উকিল সাহেবের কথায় বুঝা নিলাম যে আগামীতে ওনারা ক্ষমতায় আসলে এটাকে বানচাল করে দিবে, এই আইন আদালত কিছু মানবে না। আবার কিছু বুদ্ধিজীবী মাঠে নাইমা গেছে। আরেকজন ওই যে লম্বা কইরা কি যেন নাম, আনিস আলমগীর, উনি তো বলতেছে আওয়ামী লীগ আসলে এটাকে নাকি সমুদ্রে ফেলা দিবে। আরো একজন একটা কথা বলছে, ওনার নাম ফিরোজ মোস্তফা ফিরোজ, উনি সাংবাদিক ছিলেন, এখন ইউটিউব কন্টেন্ট বানায় আমার মতো। কিন্তু ভাই উনি বোধহয় আর ঘুমায় টুমায় না,
10 মিনিট পর পর অদ্ভুত অদ্ভুত কথা বলে। একটু আগে দেখলাম 32 নাম্বার নিয়ে উনার চিন্তা ভাবনা কলজা ফাইটা যাইতেছে, কেন 32 নাম্বার ভাঙবে, এটা কি ধরনের বিচার ভাই? 32 নাম্বার ভাঙবে না, ভাঙতে দিবে না তো। একটু আগেই বললাম, আপনি বেশি দুশ্চিন্তা করেন না, এত চিন্তা করার কিছু নাই, এত টেনশন নিয়েন না, এত চাপ নিয়েন না। ফিরোজ সাহেব এই বয়সে এত চাপ নিতে নাই, শুধু কান পাইতে শুনতে থাকবেন। হ্যাঁ ভাই, কান পাতলেই শুনতে পাবেন, আওয়াজ পাওয়া যাচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, পায়ের ধ্বনি পাওয়া যাচ্ছে। নতুন কিছু হতে যাচ্ছে ভাই, বাংলাদেশে নতুন কিছু হতে যাচ্ছে, নীরবে বিপ্লব হয়ে যাবে ভাই। আর সেই বিপ্লবটা কি জানেন? ভোটের মাধ্যমে সেই বিপ্লবটা হবে। না জয়যুক্ত হবে, না হ্যাঁ জয়যুক্ত হবে, সময় আসলেই বুঝতে পারবেন। আপনারা যারা নার কথা বলবেন, এতে সাধারণ জনগণ বুঝে নিবে এরা বাংলাদেশ চায় না। হ্যাঁ ভাই, নতুন না ভাই, 71-এর বাংলাদেশ ওরা চায় না, কারণ 71 বাংলাদেশের মালিক তো ওরা। বুঝতেই পারতেছেন আপনারা, ওরাই ওইটার মালিক। আমাদের ওই মালিকানা আমরা ছিনায় আনছি ভাই গত 5ই আগস্টে, জুলাই গণ অভ্যুত্থানে। যার জন্য এই জ্বালা যন্ত্রণা, ওদের জ্বালা যন্ত্রণা ওদের করতে দেন, আগুন জ্বলতে দেন, ধোঁয়া উঠতে থাকুক। ওই ধোঁয়া আকাশে মিশা যাবে ভাই, মেঘ হয়ে যাবে, একদিন বৃষ্টি আসবে আমাদের দেশে। হ্যাঁ ভাই, ফসল ফলবে, সোনার বাংলাদেশ হবে, হইতেই হবে। এখনই সময়, এখনই সময়। আপনারা খালি বুঝার চেষ্টা করবেন, ভোটের সময় হুঁশিয়ার থাকবেন, মাইন্ড ফ্রেশ রাখবেন। কেউ পারবে না ভাই জালিয়াতি করতে এই আগামী নির্বাচনে, কেউ জালিয়াতি করতে পারবে না। জালিয়াতি করতে গেলে ডাক্তার শফিকুর রহমান স্যার বলছে না, ভোটের বাক্সের দিকে যে হাত বাড়াবে তার হাত আমরা অবশ কইরা দিব। অবশ কাইটা ফালামু এটা কয় নাই, কিন্তু অবশ ইনজেকশন দিয়ে অবশ কইরা দিবে। ডাক্তার মানুষ তো, উনার ভাষায় কথা বলছে। কিন্তু এটা মনে রাখেন, আগামী নির্বাচনে কোন রকম জালিয়াতি, বাটপারি, মারামারি, কাটাকাটি কেউ কিচ্ছু করতে পারবেন না। 100% সুষ্ঠু একটা নির্বাচন হবে। আর ওই নির্বাচন হওয়ার জন্য যা যা করার তাই করবে। এই আর অল্প কয়েকটা দিন সবুর করেন, সবই এই সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাবেন। আর তখনই মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়ে নিবে। যারা এতদিন পর্যন্ত নিতে পারে নাই, তাদেরকে সিদ্ধান্ত নিবার সুযোগ তারাই করে দিতেছে, কারণ তাদের কথার মধ্যে ভাই কোন রকম ব্যালেন্স নাই। এক একজন এক এক রকম কথা বলে। কথাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, কথাই হচ্ছে রাবার। টানতে টানতে লম্বা করতে পারবেন, কিন্তু ততটুকুই টাইনেন যেন ছিঁড়া না যায়। আপনারা তো ছিঁড়া ফেলাইতেছেন। যাই হোক, সবার জন্য সবাই দোয়া করবেন। আমরা ছিঁড়াছিঁড়ির মধ্যে নাই, আমরা একটা সুন্দর নতুন বাংলাদেশ দেখতে চাই। কেন বারবার নতুন বলি? পুরাতনদের দেখা ফেলাইছি তো ভাই, এখন নতুন কিছুই তো দেখতে হবে, তাই না? সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।